অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এই সংকট বা এই তথ্য, এই কথা, এই শঙ্কা অনেকের মনে আছে। অভিযোগ রয়েছে বিপ্লবীদেরও, বৈষম্য বিরোধী সরকার রাষ্ট্র পরিচালনায় থাকলেও কেন প্রতি বিপ্লবের আশঙ্কায় তারা। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সংস্কার কমিশনের সদস্য, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ডক্টর রহমান, আমরা দ্রুতই প্রথম প্রশ্নটার মধ্যে আসি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আপনি একজন সদস্য, আপনার একটা রাজনৈতিক পরিচয় আমরা জানতাম, আসলে আপনি বা জানি নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক আপনি, সেটা কি এখনো আছেন কিনা? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এখন অবধি কি করছে সেটাও একটু জানতে চাই। ইন্ট্রোডাক্টরি কোশ্চেন একটু সংক্ষেপে যদি বলেন ডক্টর রহমান। আমি খুব সংক্ষেপেই বলছি। আমি আমার রাজনৈতিক দলের যে পদ ছিল এবং সাধারণ সদস্য পদ, দুটো থেকেই রিজাইন করেছি এই কমিশনের সদস্য হওয়ার পর থেকে। ইনফ্যাক্ট এই কমিশনের সদস্য হিসেবে প্রাথমিকভাবে আমার নাম প্রস্তাবিত হওয়ার পরই ইনফ্যাক্ট আমি আমার দলে এটা জানিয়েছিলাম। তারপরে যখন এটার গেজেট হলো তখন আমি রিজাইন করেছি। আমি এখন কোনো রাজনৈতিক দলের সাধারণ সদস্যও না, কারণ আমার কাছে মনে হয়েছে যে কাজটা এই মুহূর্তে করার সুযোগ আমি পাচ্ছি, সেই কাজটা এই মুহূর্তের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং সেটার জন্য আমি আমার অন্য পরিচয়টা থেকে বেরিয়ে আসা যৌক্তিক হবে। এবং যেহেতু আমি এমন একটা বিষয়ে কাজ করব, ফলে আমার দলের কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট সেটা নিয়ে কোনো প্রশ্ন তৈরি করতে পারে, সেই কারণে আমাদের কমিশন এর মধ্যে ফর্মালি। জি, আপনি কোনো কাউন্টার প্রশ্ন থাকলে করতে পারেন, না আমি কমিশন নিয়ে কথা। জি, কমিশন নিয়ে আর কোনো কাউন্টার প্রশ্ন নাই। ইটস ফাইন। জি, কমিশনের আমরা ফর্মালি বেশ কয়েকটা মিটিং এর মধ্যে করেছি। প্রথম আমাদের খেয়াল করতে হবে, আমরা যখন বসে কাজ করতে শুরু করলাম আমরা দেখলাম 3 মাস আসলে খুব কম সময়, অন্তত আমাদের কমিশনের জন্য। কারণ আমাদের এই কমিশনের মানে ব্যক্তিটা অনেক বড়। আমরা শুধু নির্বাচন কমিশন বললে বা নির্বাচন বললে আমাদের মাথায়, যেহেতু আমাদের সামনে একটা সংসদ নির্বাচনের কথা আছে, সামনে সেটাই আসবে, কিন্তু এটা তো আসলে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ডিল করবে। রাষ্ট্রপতি নির্বাচনও আছে, কিন্তু ওটার চাইতে অন্যগুলো অনেক বড় ব্যাপার। ফলে আমরা কিছু কাজের মধ্যে করেছি। আমরা প্রাথমিকভাবে কি কি কাজ করব সেটার একটা বিস্তৃত পরিকল্পনা করেছি। আমাদের কতগুলো আইন, কতগুলো বিধিমালা, সেগুলোতে হাত দিতে হবে। এবং ইলেকশন ম্যানেজমেন্ট পুরো, মানে আমরা এটাও একটু ক্লিয়ার করি, অনেকের ধারণা হচ্ছে এটা শুধুমাত্র নির্বাচন কমিশন রিলেটেড না। একটা নির্বাচন কমিশন এটার অংশ এবং খুব বড় অংশ, কিন্তু আমাদের দেশের নির্বাচনের প্রসেসের সাথে প্রশাসন, আপনি নিজে প্রশাসনে এক সময় কাজ করেছেন, আপনি জানেন, প্রশাসন বা সাধারণ সচেতন নাগরিকরাও জানেন, পুলিশ, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্থার সাথে জড়িত। ফলে এই সবকিছুকে একত্র করে এই পুরো যে কাজগুলো আছে, এর সাথে জড়িত যত আইন আছে, বিধিবিধান আছে এবং চর্চা আছে, একটা দেশে শুধুমাত্র আইন বিধিবিধানই শেষ কথা না, নর্মও ম্যাটার করে। এই সবকিছু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, সেগুলো নিয়ে কাজ আমাদের প্রাথমিকভাবে শুরু হয়েছে। আচ্ছা, ডক্টর জাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। এখন আমি যে প্রশ্নটা জনাব হাসনাত আব্দুল্লাহকে করবো, সেই প্রশ্নটার ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাইবো, কিন্তু আমরা একটু হাসনাত আব্দুল্লাহকে আগে শুনতে চাই। জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী, সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানে না অন্তর্বর্তী সরকার। ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে, কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন। যিনি অবিসংবাদিত নেতা 71-এ ছিলেন, তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায়? নাকি সেই রিসেট বাটন, যেটা কথা আমরা অনেক শুনেছি, আপনারা আসলেই চেপেছিলেন? জনাব হাসনাত আব্দুল্লাহ। দেখেন, এই যে আমাদের বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল। আমরা যদি দেখি বিগত 15-16 বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু, একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল, পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের ক্রিটিসিজম, অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে, এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। যেমন দেখেন, গত 16 বছরে 15 বছরে আপনি এই যে খালিদ মহিউদ্দিন ভাই, আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে, ক্রিটিসিজম লেখা হয়েছে? আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন, তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা চেতে হয়েছিল, এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে 7ই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে, যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল। এখন দেখেন, 7ই মার্চের বক্তব্য নিয়ে, 7ই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, এই বক্তব্য, এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল, কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল, ক্লোজড করে ফেলা হয়েছিল, যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না, সমালোচনা করতে পারে না, তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না। ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়
যেটাকে ইম্পোজ করা হয়, মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইম্পোজ করা হয়। যেটা 5 অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর ওই যে আমরা দেখেছি মুজিবের মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে, মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে, সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায়। আপনি কোন জাতিকে আপনার অনুমতি আমি আসলে দুটি বিষয় আপনি কথা বলতে চান। আপনি বলেছেন যে বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল, আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেকভাবে এটি বলেছেন, আমিও নিজে এটি বলতে চাই। তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয়, তাহলে কি তার এন্টিথিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে মানে অবস্থানটা, তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন? মানে ওয়ানলি বিকজ তাকে নিয়ে ব্যবসা করেছিল আওয়ামী লীগ, এখন আপনি তাকে কার্টুন করতে চান? এখন আপনি তার মূর্তি ভাঙার কথা বলেছেন, থিসিসের কথা বলেছেন। আওয়ামী লীগ কিন্তু এন্টিথিসিসের যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছিল। থিসিস যেখানে থাকবে সেখানে এন্টিথিসিস থাকবে, সেটা থেকে সিনথিসিস আসবে। কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করেছিল, শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যেই ক্যারেক্টারগুলো রেখেছিল তাদেরকে ওয়েপ আউট করে ফেলেছে। তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই, সৈয়দ নজরুলের কথা কখনো বলা হয় নাই। অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, কিন্তু আমরা দেখি আমি আপনাকে একটু অনুরোধ করতে পারি যে আপনার তো অনেকগুলি ভার্সন, আপনি এখন কোন ভার্সনে আসেন আমি ঠিক জানি না, কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি যে আপনি বলছেন যে তাজউদ্দিন আহমেদ কোশিয়ার করা ছিল, তাজউদ্দিন আহমেদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনো ভাবে ছিলেন সবসময়। সৈয়দ আশরাফুল ইসলামের কথা, সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে, তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে, দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল। এবং আপনি থিসিস, এন্টিথিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন। আপনি নিশ্চয়ই এটিও জানেন 75 থেকে 96 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল। আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা? দেখেন, ঠিক একইভাবে যেমন 75 থেকে 96 পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের যেটাকে তথাকথিত, যেটাকে আমরা বলি যে ইয়া হবে, মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন ক্ষুণ্ণ করা হবে, এমন ধরনের বক্তব্য দেওয়া যাবে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল। সেই আইন পাল্টান বঙ্গবন্ধুকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এখন ইতিহাস কিন্তু ম্যাথস না, ইতিহাস কোন এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে, এবং এটাকে আমরা কোনো ধরনের ম্যাথসের মতো কনক্লুশনে যেহেতু আসতে পারি না, বা এটার কোনো ধরনের সলিউশন নাই, সেটা সবার পলিটিক্যাল হিস্সা, সেটার হিস্টোরিক্যাল হিস্সা সবাইকে ইকুয়ালি দিতে হয়, যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে। এবং আমরা মনে করি আপনারা কি সেই রাস্তাটা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে? আচ্ছা, আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন? দুটি না, আমরা কোনো বন্ধ রাস্তা করছি না। এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটাকে পারিবারিক একটা টেন্ডার হিসাবে চালানো হয়েছে, পারিবারিক টেন্ডার, শেখ রাসেলের নামে জন্মদিন, শেখ এই যে পারিবারিক টেন্ডার চালানো হয়েছে, ফজলুদ্দিন নেসার নামে জন্মদিন, এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল। আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি, অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিস্সা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে, আমরা সেই চর্চাটাই আমরা করতে। মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো 4-5 জনের সমান হিস্সাই পাওয়া উচিত, মানে ইকুয়াল সবার, মানে এভরিওয়ান ইনভলভড ইন দা লিবারেশন ওয়ার ইকুয়াল। মানে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল আর কাকে কাকে 1971 সালে বাস্তবতা বঙ্গবন্ধুর ইকুয়াল আর কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত? দেখেন, এখন বঙ্গবন্ধুকে তো আপনি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে পারেন না, আমি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে চাই না। দাদা আব্দুল্লাহ, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে চাই না। আমি শুধু জানতে চাই যে 1971 সালে পাটাতনে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল পজিশনে কাকে কাকে রাখতে পারবেন? ডক্টর জাহেদ একটু উসখুস করছেন, আমরা ডক্টর রহমানকে শুনবো, কারণ উনি সবচেয়ে মানে মোক্ষম যুক্তিগুলি নিশ্চয়ই নিজের মনে আলোচনা করেন। আপনার কাছে একটু শুনতে চাই যে 71 পাটাতনে দাঁড়িয়ে আপনি কাকে কাকে আপনি ইকুয়াল মনে করেন? ইকুয়াল এখানে দেখেন, ব্যাকস্টেজে যাদেরকে আওয়ামী লীগ ফেলে দিয়েছিল, অর্থাৎ কাল্ট ফিগার, শেখ মুজিবকে যেভাবে কাল্ট ফিগার বানানো হয়েছিল, অন্যান্য আশেপাশের ফিগারগুলোকে একদম উইপ আউট করে, আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিতে প্রপার ভাবে চর্চিত হোক, সবাইকে নিয়ে আলোচনা করা হোক, সবার যেই রাজনৈতিক হিস্সা, ঐতিহাসিক হিস্সা, তাকে সেভাবে বুঝিয়ে দেওয়া হোক। আমরা তাজউদ্দিন আহমেদের কথা আমরা বলতে পারি, সৈয়দ নজরুলের কথা আমরা বলতে পারি, আমরা ভাসানীকে নিয়েও কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই। আমরা যদি দেখেন গত 16 বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি, বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা নাকি একটা সওয়াবের সমপর্যায় পর্যন্ত হয়েছে। আমরা মনে করি যে ব্যক্তিকে নিয়ে ক্রিটিসিজম না থাকবে, সেই ব্যক্তির বৃদ্ধি প্রসার কোনোটাই থাকে না। অতি কথন তো একটা আছে। জনাব হাসান আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমরা ডক্টর জাহিদুর রহমানের টেক শুনবো, মানে আমাদের অনুষ্ঠানে জাহেদ টেক শুনবো।
ডক্টর রহমান। ধন্যবাদ। আমি জাতির পিতা ইস্যুতে আসি। আমি একটু অন্য দু একটা, অন্তত আমাদের এখানে প্রচুর আলোচিত হচ্ছে, এবং যে উপদেষ্টা আমাদের মিস্টার নাহিদ যে কথাটা বলেছেন, আমাদের ফাউন্ডিং ফাদার্স আছে, এই কথাটা আমি বহুদিন থেকে নিজেও বলছি, বহু বছর থেকে বলছি। আমি আরেকটা প্রশ্নের একটু জবাব দিয়ে দিতে চাই। আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কথা বলছি। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এবং স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বড় নাম কে এবং তার সমান কেউ আছে কিনা? আমি মনে করি সবচেয়ে বড় নাম শেখ মুজিবুর রহমান, এবং ওনার সমান কেউ আছে বলে আমি মনে করি না। এটা একদম ক্লিয়ার জবাব। কিন্তু এরপর যে কথাগুলো কথা বলতে চাই, আমেরিকাতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য, আমি সরি, আমি কিন্তু উনি না, আমি কাউকে তার খেতাব দিয়ে ডাকতে পছন্দ করি না। আমি অগ্নিকন্যা বলি না, আমি বঙ্গতাজও বলি না। তো এটাকে একটু অন্যভাবে না দেখাই উচিত হবে। তো আমরা বরং শেখ সাহেব, মুজিবর, এগুলো আমাদের অনেক কাছের শব্দ ছিল এক সময়, এটাই থাকা উচিত। তো যেটা বলছিলাম, উনি যা করেছেন তার চাইতে সম্ভবত, ইফ আই এম নট রং, মানে বেশি না হলে সমান না, বরং কিছুটা বেশি হয়তো করেছিলেন জর্জ ওয়াশিংটন আমেরিকার জন্য। উনি মানুষকে অর্গানাইজ করার কাজ তো করেছিলেনই, তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বহু জায়গায়। কিন্তু খেয়াল করব আমরা, আমেরিকাতে শেষ পর্যন্ত এটাও ডিবেট আছে, আমেরিকার ফাউন্ডিং ফাদার কতজন, 7 জন না 10 জন নাকি আরো বেশি? তাদের সেই বিখ্যাত 3টা চুক্তিতে যতজন সাইন করেছেন, কাজ করেছেন, সেই সংখ্যাও ধরার একটা টেন্ডেন্সি আছে ফাউন্ডিং ফাদার্স হিসেবে। সো এই ডিবেট শেষ হয় নাই। ওয়াশিংটনকে ফাদার অফ হিজ কান্ট্রি এরকম বলার একটা চর্চাও আছে, অনেকেই সেটা মানেন না, বরং মানেন না, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। সো ইতিহাসে কোন মানুষটাকে আমরা কতটুকু দেখব, কিভাবে দেখব, তাকে ফাদার অফ দ্য নেশন বলবো কিনা, খেয়াল করি ওয়াশিংটন ফাদার অফ দ্য কান্ট্রি, ফাদার অফ হিজ কান্ট্রি, কথাটা এভাবে বলা হয়। কিন্তু আমাদের নেশনের ফাদার উনি, এবং সেটা কোন নেশন? এটা কি বাঙালি নেশন? কারণ ওনারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন। তো বাঙালি জাতি আরো বহু বহু পুরনো জাতি। আর যদি উনি বাঙালি জাতির পিতা হয়ে থাকেন, তাহলে কতগুলো প্রশ্ন তৈরি হয় যে আমাদের এই ভূমিতে তো সবাই বাঙালি না, এর মধ্যে অবাঙালি মানুষ আছেন, সংখ্যা যতই হোক না কেন। একটা আধুনিক লিবারেল রাষ্ট্র যেটা স্বপ্ন আমি দেখি, সেখানে সেইভাবে এদেরকে আদার করে দেয়া যায় না। সো আমি মনে করি যে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা যদি এখন সেই আলোচনাগুলো করি, নাম সমান না, কিন্তু গুরুত্বপূর্ণ নাম তাজউদ্দিন আহমেদ আছে। আপনি তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পদে নেওয়ার কথা বলছেন, কিন্তু তাজউদ্দিন আহমেদকে স্বীকৃতি দিতে সমস্যা কি ছিল? তাজউদ্দিন আহমেদকে যুদ্ধের সময় আমাদের অত্যন্ত টাফ একটা সময় নেতৃত্ব দেননি। আপাতমস্তক আওয়ামী লীগার ছিলেন, জেল হত্যা মামলায় জীবন দিয়েছেন। ডক্টর রহমান, আমি আপনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। মানে আমার এই কথা বলতেও আমার কোনো আপত্তি নাই। আপনি যদি দুর্নীতির কথা দিয়ে বলেন, ক্ষমতার কুক্ষিগত করার কথা দিয়ে বলেন, এমনকি স্তুতিও কুক্ষিগত করার ক্ষেত্রে শেখ হাসিনার জুরি বাংলাদেশে মেলা ভার, এটাই ঐতিহাসিকভাবে এটা একটা অসম্ভব। কিন্তু আমি 1971 সালের পাটাতনে দাঁড়িয়ে আমি জর্জ ওয়াশিংটনের সাথে তুলনাটা যদি ডক্টর রহমান আপনি সবচেয়ে ভালো করতে পারবেন, হয়তো হাইন্ডসাইট আমরা যদি দেখি, জর্জ ওয়াশিংটন না থাকলেও হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে সেই উপনিবেশিকতা বিরোধী আন্দোলন হতো। কিন্তু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে কি আসলে 1971 মুক্তিযুদ্ধ কোনো কিছু আসলে চিন্তা করা যায় কিনা, শেখ মুজিবুরকে রিপ্লেস করে কি এটা আর কখনো চিন্তা করা যায় কিনা, আমি ওই জায়গাটা থেকে দেখতে বলতেছি। মানে ব্যাপারটা তো আসলে ইতিহাসের পাকে চক্রেই একটা একক লোকের উপর এটা দায়টা বর্তাইছিল কিনা, সেইটা আমি দেখতে চাইতেছি। পরে শুনে এক্সিকিউশন ওয়াইজ তাজউদ্দিন সাহেব ভালো করেছে, সৈয়দ নজরুল ভালো করেছে, সে ঠিক আছে। জি না খালিদ ভাই, আমি কিন্তু আপনাকে এই কথা শুরুতে খুব স্পষ্টভাবে বলেছি। আমাকে যদি হিস্ট্রি যতটুকু আমি বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, এখানে একটু বলে রাখা ভালো, অবজেক্টিভ হিস্ট্রি বলেও আসলে কিছু নাই। অবজেক্টিভ হিস্ট্রি আসলে কল্পনাতেই বসবাস করে। আমরা যা জানি কতগুলো সাবজেক্টিভ হিস্ট্রি, এর ভিত্তিতেও আমি বিভিন্ন দিক থেকে যখন বোঝার চেষ্টা করেছি, আমি সত্যিই মনে করি উনি সবচেয়ে বড় নাম। কিন্তু আমি প্রায় একটা কথা বলছি, এই ন্যারো ডাউন করার চাইতে আমাদের এই জাতির এই লড়াইয়ে দীর্ঘ সময় যারা তাদের জায়গা থেকে লড়াই করেছেন, মাওলানা ভাসানীর একটা দীর্ঘ লড়াই আছে। আমরা সময় নাই, উনি কি করেছেন অনেকেই জানেন, আমিও আমার যদ্দূর জানি বলতে পারবো। এরকম করে সিরাজুল আলম খানের গুরুত্বপূর্ণ রোল আছে এই মুভমেন্টে। ইভেন আমাদের 2 ছাত্র নেতা 7ই মার্চের ভাষণের আগে একজন ইশতেহার পাঠ করছেন, আরেকজন পতাকা উত্তোলন করছেন, মানে কি সব দুঃসাহসী কাজ করছেন। এইরকম আরো অনেকজন মানুষ আছে যাদেরকে আমার মনে হয় একত্র করে, এবং আপনি যদি আমাকে ব্যক্তিগত মতামত দিতে বলেন এর মধ্যে কোন নামটা সবচেয়ে বড়, এটা আনডাউটেডলি আমার বিচার এটা শেখ মুজিবুর রহমান। এবং আমি এটুকু যোগও করতে চাই, আমি ইতিহাস যতদূর পড়েছি আমি ওইভাবে দেখিনি। আসলে আমার পারসেপশন হচ্ছে এই ভূমির স্বাধীনতা উনি চেয়েছেন আমি মনে করি না। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই জাতি, এই মুক্তিযোদ্ধারা এই যুদ্ধে নেমে গেছেন শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে। এটার জন্য জেনুইন ডকুমেন্টও আছে।
আমরা অনেকগুলো ডকুমেন্টারিতে রিয়েল ফুটেজ দেখেছি যেখানে মুক্তিযোদ্ধারা অ্যাকশনে যাওয়ার আগে, অভিযানে যাওয়ার আগে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব স্লোগান দিচ্ছেন। সুতরাং এই যুদ্ধটা তার নামে হয়েছে, তিনিই প্রধান ব্যক্তিত্ব, নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। কিন্তু উনি যদি না থাকতেন, আমরা 71 সালে স্বাধীন নাও যদি হতাম, আমাদের স্বাধীনতা যে আর হতো না, আমি সেটা বিশ্বাস করি না। ওয়াশিংটনের রোল, আমি আবারও বলছি, ওয়াশিংটনও যদি না থাকতেন, আমিও একইভাবে মনে করি না যে সেই সময় না হয়ে এটা আরো পরে হতো। একইভাবে হতে পারতো। শেখ মুজিবুর রহমান 66 থেকে বিশেষ করে 6 দফার পর থেকে যেভাবে অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন, যেভাবে তিনি মানুষকে মোটামুটি তার সেই বিখ্যাত তর্জনী দিয়ে মানুষকে দিয়ে অনেক কিছু, হি বিকেম এ কাল্ট। সো এটা আমাদের ফ্যাসিলিটেট করেছে এবং 71-এ আমাদের স্বাধীন হওয়া হয়েছে। কিন্তু এটা যে উনি না থাকলে হতো না এবং কিছুদিন পরও হতো না, আমি মনে করি না। কারণ পাকিস্তান একটা অস্বাভাবিক স্টেট ছিল, এই দুই প্রান্তে দুটো স্টেট একসাথে থাকতে পারতো বলে আমি বিশ্বাস করি। ডক্টর জাহিদুর রহমান অত্যন্ত চমৎকার বলেছেন, সেই জন্য এই বিষয়ে আমি মনে করি যে আমি পরবর্তী প্রসঙ্গে যেতে পারি।